গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 18 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাটিগড়ায় বিজেপির টিকিট, গৌতম রায়ের আশীর্বাদ নিলেন কমলাক্ষ। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলাক্ষ দে পুরকায়স্থের নাম চূড়ান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে এই খবর আসতেই তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। টিকিট নিশ্চিত হওয়ার খবর পাওয়ার পরেই কমলাক্ষ দে পুরকায়স্থ তার রাজনৈতিক গুরু বলে পরিচিত প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের বাড়িতে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। এ সময় কাটিগুড়া আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে গৌতম রায় কাটিগুড়া আসন থেকে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। উত্তর করিমগঞ্জের 3বারের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের রাজনৈতিক জীবনের সূচনা গৌতম রায়ের হাত ধরেই। তখন দুজনেই কংগ্রেস দলে ছিলেন, বর্তমানে তারা উভয়ই বিজেপিতে। যদিও বিজেপির প্রার্থী তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে দলীয় শীর্ষ সূত্র ইতিমধ্যে কমলাক্ষকে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে। সেই সূত্রেই তিনি সিদ্ধেশ্বর শিব মন্দিরে পূজা দেওয়ার পর সরাসরি গৌতম রায়ের বাড়িতে পৌঁছে তার আশীর্বাদ নেন এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে পরামর্শও চান। অন্যদিকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর উত্তর করিমগঞ্জ ছেড়ে কাটিগড়ায় নিজের রাজনৈতিক ভিত্তি গড়ে তোলা কমলাক্ষের জন্য সহজ কাজ ছিল না। প্রাথমিকভাবে বেশ কিছু প্রতিকূলতার মুখোমুখি হতে হলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে তিনি ইতিমধ্যে এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প আনতে সক্ষম হয়েছেন। ডিলিমিটেশনের পর কাটিগড়া বিধানসভা আসনের জনসংখ্যার বিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং বর্তমানে হিন্দু অধ্যুষিত আসনে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমান কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার নতুন রাজনৈতিক সমীকরণে কাটিগড়া থেকে সরে এসে অন্য আসনে প্রতিদ্বন্দ্বিতার চিন্তাভাবনা করছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। জানা গেছে তার নজর রয়েছে হাইলাকান্দির আলগাপুর কাটলিজোড়া আসনের দিকে। অপরদিকে বরাক উপত্যকার রাজনীতিতে এক যুগের অবসানের ইঙ্গিত মিলছে। আগামী 20 মার্চ প্রাক্তন মন্ত্রী ও কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের টানা 6বারের বিধায়ক গৌতম রায় সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে পারেন বলে নির্ভরযোগ্য সূত্রে খবর। প্রায় 16 বছর আসাম মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা গৌতম রায় বরাকের অন্যতম সফল ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রায় পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, গৌতম রায়ের পুত্র রাহুল রায় কংগ্রেসের টিকিটে হাইলাকান্দি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। আগামী 20 মার্চ শুক্রবার তার মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে গৌতম রায় রাজ্য বিজেপির একজন বর্ষীয়ান নেতা। এমন পরিস্থিতিতে পুত্রের কংগ্রেস প্রার্থী হওয়ার পর তার রাজনৈতিক অবস্থান কী হবে এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি কি তাকে পুত্রের বিরুদ্ধে প্রচারে নামাবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এইসব জল্পনার অবসান ঘটাতেই গৌতম রায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিতে পারেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, 20 মার্চই তিনি রাজনৈতিক সন্ন্যাসের ঘোষণা করতে পারেন। এরপর তিনি কলকাতার বাড়িতে চলে যাওয়ার কথাও ভাবছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুত্রের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছেন গৌতম রায়। তিনি সক্রিয় রাজনীতিতে থাকলে বিজেপির তরফে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারত, তাই কোনো বিতর্ক এড়াতেই অবসর গ্রহণের পথ বেছে নিচ্ছেন তিনি। যদিও গৌতম রায় বা তার পুত্র রাহুল রায় দুজনেই এই বিষয়ে সংবাদ মাধ্যমে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি, তবে তাদের ঘনিষ্ঠরা বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন। সূত্রের আরও খবর, গৌতম রায়ের স্ত্রী প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়ও তাকে রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, গৌতম রায়ের বর্তমান বয়স 79 বছর এবং শারীরিক দিক থেকে তিনি আগের মতো সক্রিয় নন। এক সময় তাকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা প্রায় সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রাহুল রায়। অতীতে রায় পরিবারের পিতা পুত্রের রাজনৈতিক মতভেদের খবর সামনে এলেও এবার পুত্রের সাফল্যের পথে সহায়তা করতেই গৌতম রায়ের এই সিদ্ধান্তকে অনেকেই তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে দেখছেন। অপরদিকে জ্বালানি সরবরাহের চাপ কমাতে ও ভর্তুকি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম চালু করল কেন্দ্র। এখন থেকে রান্নার গ্যাস পেতে হলে
সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার ভিত্তিক ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে জানালো পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের মতে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে জ্বালানির উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এই অবস্থায় ভর্তুকির অপব্যবহার রুখতে এবং প্রকৃত গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইকেওয়াইসি সম্পূর্ণ না হলে এলপিজি রিফিল পরিষেবা ব্যাহত হতে পারে, এমনকি ভর্তুকিও স্থগিত রাখা হতে পারে বলে স্পষ্ট জানানো হয়েছে। গ্রাহকরা খুব সহজেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম বা ভারত পেট্রোলিয়ামের মতো জ্বালানি বিপণন সংস্থার মোবাইল অ্যাপ ব্যবহার করে বাড়িতে বসেই ইকেওয়াইসি করা যাবে। পাশাপাশি আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমেও মুখের শনাক্তকরণ ব্যবহার করে এই যাচাইকরণ সম্ভব। যাদের স্মার্টফোন নেই তারা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে আঙ্গুলের ছাপ বা চোখের স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করাতে পারবেন। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশে গৃহস্থালির জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত গ্যাসের একটি বড় অংশ বেআইনিভাবে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। হোটেল, রেস্তোরাঁ কিংবা শিল্পক্ষেত্রে এই গ্যাস পাচারের অভিযোগ দীর্ঘদিনের। এর ফলে সাধারণ গ্রাহকরা সময় মতো সিলিন্ডার পান না এবং কৃত্রিম সংকট তৈরি হয়। এই পরিস্থিতিতে কালোবাজারি রুখতেই কড়াকড়ি বাড়ানো হলো বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক সংঘাতের আবহে জ্বালানির সরবরাহে চাপ বাড়ায় কেন্দ্রের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। অপরদিকে দত্তক নেওয়া সন্তানের বয়সের উপর নির্ভর করবে না মাতৃত্বকালীন ছুটি। ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। এখন থেকে দত্তক নেওয়া সন্তানের মায়েরাও পাবেন মাতৃত্বকালীন ছুটি। আগে সন্তানের বয়সের উপর নির্ভর করত মাতৃত্বকালীন ছুটি, তবে এবার সেই নিয়ম বদলে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, দত্তক সন্তানের বয়স 3 মাসের বেশি হলেও মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন মায়েরা। কতদিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন মায়েরা তাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সামাজিক সুরক্ষা আইন 2020-এর একটি বিতর্কিত ধারায় বলা ছিল, 3 মাসের কম বয়সী শিশু দত্তক নিলে তবেই মাতৃত্বকালীন ছুটির সুবিধা মিলবে। সেই বিধানই বাতিল করেছে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ। আদালতের নির্দেশ, দত্তক নেওয়া সন্তানের মায়েরাও 12 সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অধিকারী হবেন, সন্তানের বয়স যাই হোক না কেন। রায়ে আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট ধারাটি সংবিধানের 14 এবং 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। সমান অধিকারের নীতি এবং ব্যক্তিগত মর্যাদার অধিকারের সঙ্গে এই বিধান অসঙ্গত বলেই মত শীর্ষ আদালতের। বেঞ্চের পর্যবেক্ষণ, দত্তক নেওয়া শিশুর ক্ষেত্রে সমান যত্ন, স্নেহ ও সময় প্রয়োজন। সেই জায়গায় বয়সের ভিত্তিতে ছুটি নির্ধারণের কোনো যুক্তি নেই। 3 মাসের কম বা বেশি যে কোনো বয়সের শিশুর ক্ষেত্রেই মায়ের দায়িত্ব একই রকম। আইনজীবী হাফসা নন্দিনী নন্দুরির দায়ের করা মামলার ভিত্তিতে এই রায় সামনে আসে। এই সিদ্ধান্তকে অনেকেই দত্তক প্রক্রিয়া ও মাতৃত্বের অধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। অপরদিকে আসামে 51টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল। শীঘ্রই চূড়ান্ত তালিকা জানালেন সুস্মিতা। কংগ্রেসের বিকল্প হিসেবে মাঠে নামলেও নীতি ও দলগত আদর্শে বিজেপির বিরুদ্ধেই বিধানসভা ভোটে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। আসামে মোট 126টি আসনের মধ্যে 51টিতে প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই প্রার্থীদের তালিকা দলের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে বলে জানান তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। শ্রীভূমিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সুস্মিতা দেব আরও বলেন, অখিল গগৈর রাইজোর দল ও লরিনজ্যোতি গগৈর আসাম জাতীয় পরিষদ থেকে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিমল রায়ের নেতৃত্বে বেশ কজন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় কার্যালয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব নবাগতদের উত্তরীয় পরিয়ে দলে বরণ করেন। এরপর জেলা সভাপতি আব্দুর রশিদ, কার্যকরী সভাপতি পরিমল রায় সহ অন্যদের পাশে বসিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, গোটা রাজ্যে মোট 78 প্রার্থী টিকিটের জন্য আবেদন করেন। এর মধ্যে 51 জন প্রার্থীর নামের তালিকা দলীয় সভানেত্রীর কাছে পাঠানো হয়েছে। 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস বলে জানান সুস্মিতা। তিনি বলেন, শ্রীভূমি জেলার মোট 4টি আসনের জন্য 6 জন প্রার্থী আবেদন করেছেন। বিগত লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ফলাফল করেছে তা তুলে ধরে তিনি বলেন, অখিল গগৈ ও লরিনজ্যোতি গগৈর দল ফলাফলে পিছিয়ে রয়েছে।
ফলে তৃণমূল কংগ্রেস যে রাজ্যে ক্রমে বিস্তার লাভ করছে তা স্পষ্ট বলে জানান সুস্মিতা দেব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।